ডক্টর মাহমুদুর রহমান। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মাহফুজ মাহমুদুর রহমান। আজকের এই অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, আজকের অনুষ্ঠানে উপস্থিত মহানগর বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান যারা ফজলুর রহমান, মহানগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমার ছোট ভাই ডক্টর রব, উপস্থিত মহানগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অতিথিবৃন্দ এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালাম আলাইকুম। আমি এই যে আপনারা যে পত্রিকাটি বের করেছেন, এই পত্রিকাটি পড়ছিলাম, তো পড়তে গিয়ে দুটো স্টোরি পড়ে আবেগাপ্লুত হয়ে গেছে। একটা হলো আপনারা লিখেছেন আমাদের হাসির ফেরিওয়ালা শাকিল, যে মাদারীপুর ইউনিভার্সিটির ছাত্র ছিল এবং এই মহান জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, এবং আরেকজন শহীদ আহনাফ, সেও এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছে। এই দুই শহীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলার কাছে তাদেরকে শহীদ হিসাবে গ্রহণ করে নেওয়ার জন্য আর্জি জানাচ্ছি। আসলে এই শাকিল, আহনাফ, এদের অসাধারণ আত্মত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই এত বড় একজন ফ্যাসিস্ট শাসক যে 15 বছরেরও দীর্ঘ সময় জাতির উপরে জগদ্দল পাথরের মতো বসেছিল, তাদেরকে সরানো সম্ভব হয়েছে এবং সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার প্রভুর দেশ ভারতে পালিয়ে গেছে। এবং আজকে এই যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে বা পালাতে বাধ্য করা হয়েছে, তার মূল কৃতিত্ব অবশ্যই এই জুলাই বিপ্লবের যে ভ্যানগার্ড ছিল বাংলাদেশের তরুণ ছাত্র জনতা, তাদেরকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। যেহেতু আজকের অনুষ্ঠানটি মিডিয়া সংক্রান্ত এবং অনুষ্ঠানটি আজকে যে প্রতিবাদ্য বিষয় সেটা বোধহয় মিডিয়া ম্যাটার্স, এই জন্য আমি মিডিয়া সম্পর্কে একটু আলোচনা করতে চাই। এবং আমিও যেহেতু একটা পত্রিকার সম্পাদক, সেই জন্য আজকে যে তরুণেরা আমার সামনে বসে আছে তাদের একটু জানা দরকার। আমরা এখন যে যুগে বাস করছি সেই যুগটি একটি ইসলামোফোবিক যুগ, এবং এই ইসলামোফোবিক যুগে সারা পৃথিবীর মিডিয়া, বিশেষত পশ্চিমা মিডিয়া ইসলামোফোবিয়ার শিকার। আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল দেই। একটু আগে আমরা দুজন তরুণের গান শুনছিলাম, দেখে ভালো লাগলো যে তাদের গলায় ঝোলানো ছিল প্যালেস্টাইনের পতাকা, দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। তো আমরা এই যে গাজায় গত 14 মাস ধরে যে গণহত্যা চলছে, এই গণহত্যার যে বিবরণী আমরা পশ্চিমা মিডিয়াতে পড়ি, সেটা দেখলেই আমরা বুঝতে পারবো যে কি ভয়াবহ ইসলামোফোবিক ওয়েস্টার্ন মিডিয়া সারা পৃথিবীতে যুদ্ধ সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে। আপনারা জানেন যে একটা খুব কমন কথা আছে মিডিয়াতে, যে মিডিয়া কি করে, মিডিয়া করে যেটা সেটাকে অনেক জ্ঞানীগুলিরা বলেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, অর্থাৎ কনসেন্টটাকে ম্যানুফ্যাকচার করে, তৈরি করে। তো পশ্চিমা মিডিয়া এখন কি করছে, তারা গাজাতে যে ম্যাসাকার চলছে, যে গণহত্যা চলছে, তার সপক্ষে একটা কনসেন্ট ম্যানুফ্যাকচার করছে। সম্প্রতি আমি একটা গবেষণা কাজ করছিলাম, পশ্চিমা দেশেরই গবেষণা কাজ, এই গাজা যুদ্ধে পশ্চিমা মিডিয়ার কাজকর্ম নিয়ে। তো সেখান থেকে দু একটি কথা আপনাদের জানা দরকার যে কিভাবে এই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট এটা করে মিডিয়া,
কিছুটা এক্সাম্পল আপনাদের আজকের অনুষ্ঠানের সভাপতি দিয়েছে তার বক্তব্যের শুরুতে। আমি একেবারে বর্তমান প্রাসঙ্গিক কথা বলছি আপনাদেরকে। যেমন ধরুন, যখনই পশ্চিমা মিডিয়াতে এই গণহত্যার নিউজগুলো পরিবেশন করা হয়, সেখানে যদি একজন প্যালেস্টাইনের নাগরিক মারা যান, প্যালেস্টাইনিয়ান মারা যান, তাহলে দেখা গেছে 2 জন প্যালেস্টাইনিয়ানের জন্য তারা মাত্র একবার নিউজে রেফারেন্স দেয়, মানে এটা উল্লেখ করে 2 জন প্যালেস্টাইনিয়ানের জন্য একবার। আর একজন ইসরায়েলি যদি মারা যায় তাহলে 8বার এটা উল্লেখ করে যে কোনো নিউজে। তার মানে একজন প্যালেস্টাইনের জীবনের ভ্যালু হচ্ছে পত্রিকা হিসাবে, একজন ইসরায়েলির মৃত্যুর ভ্যালু হচ্ছে 16 জন প্যালেস্টাইনের মৃত্যুর সমান। তার মানে পশ্চিমা মিডিয়ার কাছে প্যালেস্টাইনিয়ানদের জীবন এবং ইসরায়েলের জীবন সমান না। প্যালেস্টাইনিয়ানদের জীবন ম্যাটার করে না। ওই যে একটা বড় আন্দোলন আছে আমেরিকায়, আপনারা জানেন, ব্ল্যাক লাইভস ম্যাটার। তো সেই আর কি, তো প্যালেস্টাইনিয়ান লাইভস ডু নট ম্যাটার। এই হচ্ছে মোটামুটি পশ্চিমা মিডিয়ার বক্তব্য। আরো ভয়াবহ ব্যাপার হচ্ছে ম্যাসাকার কিংবা ধরেন হলিডে। আমি কোনো শব্দের কথা বলছি। যখনই কোন ইসরায়েলি হত্যার শিকার হয়, যেমন 7ই অক্টোবর যখন হামাস আক্রমণ চালিয়েছিল, সেটা বলতে গেলে সবসময় পশ্চিমা মিডিয়া হলিডে, ম্যাসাকার এই সমস্ত শব্দ ব্যবহার করে, এবং সেটা কি পরিমাণ ব্যবহার করে এটা শুনলেও অবাক হবেন। 134 বার ব্যবহার করে, 134 টাইমস। আর প্যালেস্টাইনিয়ানদের ক্ষেত্রে তারা ম্যাসাকার ব্যবহার করে একবার। তার মানে একবার যদি প্যালেস্টাইনিয়ান ম্যাসাকার শব্দ ব্যবহার হয়, তাহলে জুইশদের জন্য 134 বার ব্যবহার হয়। আপনাকে এটা আমি বোঝাচ্ছি যে মিডিয়া কিভাবে একটা যুদ্ধের চিত্রটাকে বিকৃত করে। ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট, এই যে 40,000-এর উপরে মারা গেছে এখন পর্যন্ত, শহীদ হয়েছে গাজার জন্য মোর দ্যান 44,000, তার মধ্যে চিলড্রেন 18,000 শিশু মারা গেছে। এর কোন রেফারেন্স পশ্চিমা মিডিয়াতে আপনারা দেখবেন। এইভাবেই তারা এই গণহত্যাকে জায়েজ করে, গণহত্যাকে একটা লেজিটিমেসি দেয় মিডিয়া। এবং এটাতে শুধুমাত্র পশ্চিমা মিডিয়ার ব্যাপারটা কিন্তু তা না, বাংলাদেশের মিডিয়াতেও আমরা একই জিনিস দেখতে পাই। যেমন ধরুন, এই যে আপনার বর্তমানে ইসকনের যে ঘটনা চলছে, ইসকনের যে সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখলাম, চিন্ময় দাস নামের এক ব্যক্তি, তার সমর্থকরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে হত্যা করলো একজন আইনজীবীকে, তরুণ আইনজীবীকে। এর নিউজে রয়টার্স এই নিউজটা কি করেছে জানেন? রয়টার্স লিখেছে যে এই জার্নালিস্ট নাকি চিন্ময় দাসের পক্ষের জার্নালিস্ট ছিল। রয়টার্স বলছে আইনজীবী ছিল, পক্ষের আইনজীবী ছিল, চিন্ময় দাসের পক্ষের আইনজীবী ছিল রয়টার্স বলছে। অথচ সত্য কাহিনী হচ্ছে এটা পুরো উল্টো। কারণ এই আইনজীবী একজন এপিপি ছিল, তার মানে সরকার পক্ষের আইনজীবী ছিল। রয়টার্স পরে স্টোরিটাকে উইথড্র করে দিয়েছে যখন এটা নিয়ে ফ্যাক্ট চেক করা হয়েছে, এবং ফ্যাক্ট চেকে দেখা গেছে এটা মিথ্যা। রয়টার্স এটা উইথড্র করে দিয়েছে, কিন্তু রয়টার্সের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নিতে পারছি না। তার বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া উচিত ছিল। বিবিসি নিউজ করেছে। আমি প্রথম দিন বিবিসি নিউজ দেখছিলাম, সেখানে লিখেছে চট্টগ্রামে সংঘর্ষ, আইনজীবীর মৃত্যু। কথাটা খেয়াল করেন, এই হচ্ছে মিডিয়া। আইনজীবীর মৃত্যু, আইনজীবী হত্যা শব্দটা নয়। মনে হচ্ছে যারা আইনজীবী ভাটফেল করে হয়, আইনজীবীর মৃত্যু। অথচ হওয়া উচিত ছিল যে ইসকনে কি বলে সন্ত্রাসী করতে আইনজীবীকে হত্যা, এটা হওয়া উচিত ছিল। কারেক্ট রিপ্রেজেন্টেশন যা হয়েছে তা, এটা হয়নি। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রেও পশ্চিমা মিডিয়া সেই ইসলামোফোবিক বয়ান ন্যারেটিভের বাইরে তারা দিতে পারে না। এটা হলো বাস্তবতা। আচ্ছা, এগুলো না হয় বিদেশি মিডিয়া, পশ্চিমা মিডিয়া, বিবিসি এবং
এবং রয়টার্স। বাংলাদেশের মিডিয়া কি করছে? একই নিউজ আমি ডেইলি স্টারে দেখার চেষ্টা করছিলাম। ডেইলি স্টার কি হেডিং করেছে, আমি ডেইলি স্টারে হেডিংটা করছি। আপনারা যদি এখন আপনাদের মোবাইলে সার্চ দেন তাহলে এই হেডিংটা সম্ভবত দেখতে পাবেন। হেডিং হলো অ্যারেস্ট অফ চিন্ময়। প্রথম মেইন হেডিং অ্যারেস্ট অফ চিন্ময়, অনলাইনে দেখলেই দেখতে পাবেন। নিচে লেখা লয়ার কিল্ড amid clashes in চট্টগ্রাম। কার ক্ল্যাশ? লয়ারকে কিল হলো, কে বলো লয়ার? এই হেডিং করলে আপনি বুঝবেন। এই হেডিং করলে মনে হয় যেন যে ওখানে মারামারি হয়েছে, মারামারির মধ্যে লয়ার মারা গেছে। কিন্তু লয়ারকে যে ইসকন কিল করলো, ইসকনের সন্ত্রাসীরা কিল করলো, সেটা ডেইলি স্টারের হেডলাইন লেখা হয়। কিন্তু আমার দেশের হেডলাইন হবে যখন আসবে ইনশাল্লাহ 22 তারিখে, এই ঘটনা যদি আজকে আমার দেশ চালু থাকতো তাহলে আমার দেশের হেডলাইন হতো ইসকনের সন্ত্রাসীরা আইনজীবীকে হত্যা করেছে। আপনি ন্যারেটিভের পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। এটাই হচ্ছে মিডিয়ার বিষয়টা। আমরা সত্য কথা লিখতাম, আর ডেইলি স্টার এটাকে হাইড করছে, হেডিং এর মধ্যে হাইড করছে, ভিতরে হয়তো আছে। তো এই যে ইসলামোফোবিক একটা পৃথিবীতে আমরা বাস করছি, সেখানে কোন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পক্ষে টিকে থাকা খুব ডিফিকাল্ট। যার প্রমাণ আমার দেশের ইতিহাস থেকে একটু আগে ফজলুর রহমান সাহেব কিছুটা বর্ণনা করেছেন, আমি আর একটু হয়তো বলবো, যদিও আমি চাই আমার বক্তব্য খুব দীর্ঘায়িত হোক এবং আপনারা বিরক্ত বোধ করেন। এখন মিডিয়ার আর একটা চিত্র আপনাদেরকে দেখায়, সেটা হলো আপনি এই মুহূর্তে গত 7 দিন ধরে যদি ভারতীয় মিডিয়া ফলো করে থাকেন আপনারা, তাহলে দেখবেন ভারতীয় গদি মিডিয়া বলে। জানেন তো, ভারতীয় মিডিয়া সব মোদীর দালাল, এই জন্য এগুলোকে গদি মিডিয়া বলে। ইন্ডিয়ানরাই নাম দিয়েছে গদি মিডিয়া। আর গদির আবার আর একটা শব্দ আছে, গোদ নেয়া। গোদ নেয়া মানে হচ্ছে কাউকে দত্তক গ্রহণ করা, এটাকে বলে গোদ নেয়া। তো সেই জন্য এটাকে অনেক যোগ করে গদি মিডিয়া বলে, ইন্ডিয়ানরাই বলে গদি মিডিয়া। তো সেই গদি মিডিয়া প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ সম্পর্কে, যে বাংলাদেশে নাকি সাংঘাতিক রকম সংখ্যালঘু নির্যাতন চলছে, এবং ফ্যাক্ট চেকে দেখা যাবে যে তাদের প্রত্যেকটা কাহিনী মিথ্যা, এবং প্রতিনিয়ত তারা বাংলাদেশের বিরুদ্ধে এই প্রচারণা চালিয়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো, এই প্রচারণায় নেতৃত্ব তারা দিচ্ছে, এটাও আপনাদের বোঝা দরকার। এই প্রচারণায় আমি খেয়াল করছিলাম কারা বক্তব্য দিচ্ছে। এই প্রচারণায় যারা নেতৃত্ব দিচ্ছে তারা প্রত্যেকেই বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার, ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে নিযুক্ত। তারা পিনাকি রঞ্জন দিচ্ছে, বিনা সিকরি দিচ্ছে, হর্ষবর্ধন শ্রীলা দিচ্ছে। 3 জনই বাংলাদেশে হাইকমিশনার ছিল, এবং তারা প্রতিনিয়ত অবিরত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনক ভাবে এই প্রচারণার কোন জবাব বাংলাদেশের মিডিয়া থেকে দেওয়া হচ্ছে না, কারণ বাংলাদেশের মিডিয়ার দায়িত্ব ছিল এই প্রচারণার জবাব দেওয়া। কিন্তু ঐতিহাসিক ভাবে বাংলাদেশের মিডিয়া, এটা স্বাধীনতার পর থেকে পোস্ট 1971 বাংলাদেশের মিডিয়া ভারতীয় হেজেমনি এক ধরনের, ওই যে আমরা ট্রোজান হর্স বলি, সেই ট্রোজান হর্সের ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ মিডিয়া গত 53 বছর ধরে। এবং ভারতীয় হেজেমনির যে এজেন্ট, তারা বাংলাদেশের মিডিয়া মোটামুটি 53 বছর ধরে ক্যাপচার করে রেখেছে। তাদের বিপরীতে কোন অল্টারনেটিভ ন্যারেটিভ দিয়ে কোন মিডিয়াকে দাঁড়াতে দেওয়া হয় না। অনেকে বলার চেষ্টা করে যে অল্টারনেটিভ মিডিয়া যোগ্যতা নিয়ে দাঁড়াতে পারে না, অর্থাৎ তারা বলতে চান যে অল্টারনেটিভ মিডিয়ার যোগ্যতার অভাব আছে। ব্যাপারটা কিন্তু তার যোগ্যতার অভাব নাই, আপনাকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। কারণ বাংলাদেশের এন্টায়ার মিডিয়া সম্পূর্ণভাবে প্রো ইন্ডিয়ান এলিমেন্টের কন্ট্রোলে, থাকার কারণে কোন অল্টারনেটিভ মিডিয়ার পক্ষে বাংলাদেশে টিকে থাকা ইজ ডিফিকাল্ট। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমার দেশের সাথে যখন বয়ানের লড়াইকে পরাজিত হলো ইন্ডিয়ান মিডিয়া, আমার দেশ কি করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। আমার দেশ 2013 সালে বন্ধ করে দেওয়া হলো, 11 বছর ধরে বন্ধ আছে। তাহলে অল্টারনেটিভ মিডিয়ার যোগ্যতার
যে মুহূর্তে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছিল সেই মুহূর্তে সার্কুলেশনে আমার দেশ 1 নম্বর ছিল, প্রথম আলো 2 নম্বরে নেমে গেছিল। সেই সময় আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। একটা কারণ ছিল অবশ্যই শেখ হাসিনা বন্ধ করতে চেয়েছিলেন আমার দেশ পত্রিকা, কারণ শেখ হাসিনা মনে করেছিলেন আমার দেশ তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে যত দুর্নীতির কাহিনী আছে সেগুলো প্রকাশ করছে আমার দেশ। সেই জন্য শেখ হাসিনা ধারণা করেছিলেন আমার দেশ ওয়াজ এ থ্রেট ফর দ্য ডিজিটাল ফ্যাসিস্ট রেজিম। কিন্তু তার সঙ্গে আপনাদের মনে রাখতে হবে যে মিডিয়ার যে এস্টাবলিশমেন্ট বাংলাদেশে, সেই এস্টাবলিশমেন্টটা চেয়েছিল যে আমার দেশ বন্ধ হয়ে যায়, এবং ওই যে আমার দেশ বন্ধ করে দেওয়া হলো সেখানে এন্টায়ার মিডিয়া এস্টাবলিশমেন্ট অফ বাংলাদেশ তারা সাপোর্ট করেছিল, তারা সমর্থন করেছিল আমাদের বন্ধ করে দিতে। কারণ তারা চায় না যে প্রো ইন্ডিয়ান মিডিয়ার বাইরে বাংলাদেশের কোন মিডিয়া নিজের পায়ে দাঁড়ায়, এটা তারা চায় না। আর আমরা কি বলি? আমরা বলি আমরা মিডিয়া বন্ধ চাই না, আমরা চাই আমরা আমাদের কথা বলবো, প্রো ইন্ডিয়ান মিডিয়া তাদের কথা বলুন, কোনো সমস্যা নাই। জনগণ ডিসাইড করবে যে কোনটা কারেক্ট, কোনটা দেশের জন্য কি বলবো দেশের সপক্ষে, আর কোনটা দেশের বিরুদ্ধে কাজ করছে। এটা নির্ধারণ করার দায়িত্ব আমি জনগণের উপরে, বিশেষত আমার সামনে আসছে যারা আপনারা বসে আছেন, ইয়াং জেনারেশন, দ্য ফিউচার অফ বাংলাদেশ, তাদের উপরে আমি দিয়ে দিতে চাই। কারণ আমি চাই বাংলাদেশে আমার দেশে থাকবে, প্রথম আলো থাকবে, তারপরে জনগণ ডিসাইড করবে কোন পত্রিকা তারা রাখবে আর কোন পত্রিকা চুলে ফেলে দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল এটা তো আমরা বলছি, কিন্তু আমাদের ক্ষেত্রে তারা কিন্তু এই ধরনের উদারতা কখনো দেখায়। তারা চেয়েছে শুধু আমরাই থাকবো, ভারতের বিরুদ্ধে কথা বলতে এমন কোন মিডিয়া বাংলাদেশে টিকে থাকতে পারবে না, এটা হচ্ছে তাদের ইচ্ছা। তো আলহামদুলিল্লাহ এই ইয়াং জেনারেশন সেই ভারতের হেজেমনিকে পরাজিত করেছে, ইয়াং জেনারেশন হাসিনার ফ্যাসিবাদকে পরাজিত করেছে। হাসিনা আজকে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে ভারতে বসে। তো আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হলো ইনশাআল্লাহ 22শে ডিসেম্বর আমার দেশ আবার প্রকাশিত হতে যাচ্ছে, এবং আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছে আমি সেই পত্রিকা প্রকাশনের জন্য। সহযোগিতা আর কিছু না, আপনারা পত্রিকা পড়বেন, এটুকুই সহযোগিতা, যে আপনারা সবাই আপনাদের বাড়িতে আমার দেশ পড়বেন। এই সহযোগিতা করলেই আমাদের জন্য যথেষ্ট। এবং আমি মনে করি যে আজকের যে ইয়াং জেনারেশন আমাদেরকে নতুন করে পথ দেখিয়েছে বাংলাদেশের জন্য, সেই ইয়াং জেনারেশনের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, এবং আমার দেশ সেই ইয়াং জেনারেশনের আকাঙ্ক্ষা পূরণ করবে, এই আশ্বাস আপনাদেরকে আমি দিতে পারি পত্রিকা সম্পর্কে দিতে পারি। এবং বক্তব্য শেষের আগে আপনাদেরকে আমি একটু সতর্কবাণী বলতে চাই যে ইন্ডিয়ার ফরেন পলিসি গত 50 বছরের সব থেকে বড় ডিজাস্টার হয়েছে এই জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতন। ফরেন পলিসির সব থেকে বড় ডিজাস্টার, এই ডিজাস্টার ইন্ডিয়া এত সহজে মেনে নেবে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং তারা যে মেনে নেবে না তার আমরা কাজকর্ম বাংলাদেশে প্রতিদিন দেখতে পাচ্ছি, একদিন না প্রতিদিন দেখতে পাচ্ছি। সেই জন্য আপনারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে ঐক্যবদ্ধ থাকবেন, এবং আপনারা মনে রাখবেন ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু ইন্ডিয়ান হেজেমনিক যে দালালরা বাংলাদেশে আছে তাদেরকে আমরা এখনো পুরোপুরি উদ্ধার করতে পারি নাই। সেই লড়াই এখনো অব্যাহত আছে, এবং সেই লড়াই হয়তো আমাদের আরো বেশ কিছু সময় চালিয়ে যেতে হবে, এবং তার জন্য আমাদের সবাইকে প্রস্তুত হতে হবে। আজকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি মানারক বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানাচ্ছি। তারা ইয়াং জার্নালিস্ট তৈরি করতে চাচ্ছে, এবং আজকের যে প্রতিবদ্ধ বিষয় ছিল মিডিয়া ম্যাটার্স, অতি চমৎকার বিষয়। এবং আমি মনে করি আজকে আমার সামনে যে তরুণ চেহারাগুলো আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে থেকেই সব বিখ্যাত ভবিষ্যতের সাংবাদিকরা বেরিয়ে আসবে। এবং আপনাদেরকে একটা কথা আমি বলে দেই, মানারক ইউনিভার্সিটিকে বলে দিচ্ছে, আপনার ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েট হয়ে বেরোবে জার্নালিজমে তাদের জন্য আমার দেশের দরজা খোলা। যারা
আমার দেশে তাদের ভবিষ্যৎ করতে চান সাহসী সাংবাদিক হিসেবে এবং দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে, যারা আমার সাথে মিলে লড়াই করতে চান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তাদের জন্য আমার দেশ সর্বদা খোলা থাকবে। আপনাদের আজকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মহারানা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে। কারণ আমি সবসময় ইয়াং জেনারেশনের সাথে মত বিনিময় করতে চাই। আমাদের বয়স হয়ে গেছে, আমাদের যাওয়ার পালা হয়ে গেছে, আমরা জীবনের পরন্ত লগ্নে পৌঁছে গেছি। সুতরাং ইয়াং জেনারেশনের সাথে আমি ইন্টারাক্ট করলে পরে আমি বুঝতে পারি যে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায়। এবং আমি একটা কথা আপনাদেরকে সর্বশেষ বলতে চাচ্ছি, সেটা হলো যে দেশের ইয়াং জেনারেশন ভারতীয় আধিপত্যবাদকে জিততে পেরেছে, যে দেশের ইয়াং জেনারেশন হাসিনার ফাঁসিবাদকে পরাজিত করতে পেরেছে, সেই দেশের ইয়াং জেনারেশনের কাছে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সংহত আছে। এই ইয়াং জেনারেশন ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে ইনশাআল্লাহ আর কোনদিন ফিরতে দেবে না, এই আস্থা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। হয়তো আমাদের বাংলাদেশে ফিরে যাবে। অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি